আমি বর্তমানে আছি স্পেনে ভ্যালেন্সিয়াতে। তো আমি তারে এই পর্যন্ত টাকা দিছি ৮০,০০০ ইউরো। ৮০,০০০ ইউরোর বর্তমান প্রাইস বলেছে ১,১২,০০,০০০ টাকা। আমার নাম রাইসুল ইসলাম রুবেল। আমি বর্তমানে আছি স্পেনে ভ্যালেন্সিয়াতে। আমার যখন ৬ বছর বয়স তখন আমার বাবা মারা গেছে। তো এরপরে আমি আমার ফুফুর বাড়িতে থেকে লেখাপড়া করছি। লেখাপড়া যখন ইন্টারমিডিয়েট কমপ্লিট করলাম, এরপরে ঢাকায় আসলাম। কলেজে ভর্তি পরীক্ষা দিলাম। সেখানে চান্স পাইছিলাম কিন্তু টাকার অভাবে ভর্তি হতে পারি নাই। এরপরে ফকিরাপুলে প্রিন্টিং প্রেসে ব্যবসা করলাম। তো ইতিমধ্যে আমার বড় বোন উনি আসছে ঢাকায় যে তার ভাই কি করে দেখার জন্য। তো ওই বাড়িওয়ালার যে ওয়াইফ উনি আমার বড় বোনের কাছে তার বোনের মেয়ের প্রস্তাব দেয়। দেওয়ার পরে আমার বোন ওই মেয়েকে দেখে। দেখার পরে সে বলে যে, "আমি আমার বাড়িতে চলে যাইতেছি। তো আপনাদের মেয়ে আমার পছন্দ হইছে। আমি যখন আবার ঢাকা ব্যাক করব তখন আমি একটা বিয়ে-শাদীর ব্যবস্থা করব।" এই কথা বললে সে চলে গেছে। পরে আমি বলছি যে, "ঠিক আছে আপনার বাগনির নাম্বার দেন আমি তার সাথে কথা বলি।" তো কথা বললাম। এক পর্যায়ে তার সাথে একটা সম্পর্ক হইল। হওয়ার পরে সে ঢাকা আসলো। ঢাকা আসার পরে ফকিরাপুলে কাজী অফিসে আমাদের বিয়ে পড়ায় দিল। আচ্ছা বিয়ের পরে আমি বাসায় নিয়ে আসলাম। আমি ২ তলায় থাকি আর ওর খালা থাকে হলো ৩ তলায়। তা আমি ওরে ৩ তলায় পাঠাই দিলাম। পাঠাই দিয়ে বলছি যে, "দেখো আমি তো ব্যাচেলর থাকি। আর এই বিয়ের বিষয়টা এখন আপাতত একটু গোপন রাখো। যখন সময় হবে তখন আমি তোমারে বলবো, জানাই দিও।" এই বলে আমি তারে ৩ তলায় পাঠাই দিলাম। পাঠাই দেওয়ার পরে সে ওইভাবে সে বাড়িতে চলে গেল। আমি আমার মতো কাজ করতেছি, তারে খরচ-টরচ দিতেছি ভালো। একসময় সেও বাড়িতে বলছে, আমিও আমার বাড়িতে আমি বলছি। বলার পরে আমার বাড়ি থেকে কোনো অবজেকশন আসে নাই, তার বাড়ি থেকেও কোনো অবজেকশন আসে নাই। ইভেন আমার যে শ্বশুর, সেও আবার বাড়ি যেয়ে দেখে আসছে। আমার ফ্যামিলিটা মোটামুটি একটু প্রভাবশালী বলতে পারেন। পরে তারে ঢাকায় নিয়ে আসলাম। তো এরপরে তো ভাই সংসার করতেছি। সে একদিন আমারে বলতেছে কি যে, "আমার সাথে একটা ছেলে দেখা করতে চায়।" তা আমি বললাম, "কে?" বলল যে, "মোবাইলের মাধ্যমে তার সাথে পরিচয়। আমার সাথে বন্ধুত্ব হইছে। সে আমার সাথে দেখা করতে চায়।" তখন আমি বললাম যে, "ঠিক আছে তারে তুমি মতিঝিল শাপলা চত্বরের সামনে আসতে বলো। আমরা ওইখানে যাবো।" তা আমি সাথে করে তারে নিয়ে গেলাম। নেয়ার পরে তাদের ২ জনরে নিয়ে আমি হিরাজিল যে হোটেলটা, ওই হোটেলটার ভিতরে নিয়ে দুপুরে লাঞ্চ করাইলাম। আর তাদেরকে এক টেবিলে বসাই দিয়ে আমি পাশের টেবিলে বসছি যে তারা কথা বলুক। এখন জিজ্ঞাসা করতে পারেন যে আমি এই কাজটা কেন করছি? আমার ওই সময় মেথডটা ছিল এরকম যে তারে যদি আমি সাথে করে নিয়ে না যাই, আমি অফিসে থাকবো, কাজে থাকবো। সে লুকাই যেয়ে দেখা করবে। আমি এইটা যাতে না হয় সেজন্য আমি আমার সাথে করে নিয়ে গেছি। যে তার বন্ধু সে দেখা করে আসুক। এরপরে ওই ছেলে আর কখনো যোগাযোগ করে নাই। দেখছে সে বিবাহিত, তার হাসব্যান্ড আছে। এরপরে প্রায় ৩ বছর পর আমার বড় মেয়েটা কনসেপ্ট করলো আরকি। মেয়েটা হইল। ২০১৬ সালে আমার ব্যবসার অবস্থা খুব খারাপ ছিল। অনেক টাকা লস দিছি। লস দেওয়ার পরে তখন আমার একটা ছেলেও হইছে। ছেলের বয়স তখন ৩ মাস। তো আমার মেয়েটা ছোট কিন্তু ও খুব ইন্টেলিজেন্ট। তো আমি আমার মেয়ের একদিন রাতে জিজ্ঞাসা করি যে, "আম্মা তুমি বড় হয়ে কি হইতে চাও?" তো সে বলল যে, "আমিও ডাক্তার হব।" তখন আমার মাথার ভিতরে আমি কিছু চিন্তা নিয়ে আসলাম যে আমি বাংলাদেশে থাকলে আমি তারে বাংলাদেশের যে মানে মেডিকেলে পড়াটা অনেক এক্সপেন্সিভ। আমি তারে পড়াইতে পারব না। তো আমার কি করতে হবে? বিদেশে যাইতে হবে। এশিয়ান কোন কান্ট্রি বা অ্যারাবিক কোন কান্ট্রিতে আমি যাব না। গেলে ইউরোপ। কিন্তু ওই পরিমাণ টাকাও আমার কাছে নাই। আমি কি করলাম? আমার অফিসে ৳১০,০০,০০০ র মেশিন ছিল টোটাল। আমি সব মেশিনগুলা ৳৫,০০,০০০ বিক্রি করলাম। এটা দিয়ে মোটামুটি আ এজেন্টের টাকাটা কমপ্লিট করার পরে ২০১৯ সালের ১লা জানুয়ারি স্পেনে আসছি। তো স্পেনে আসার পরে তখন আমি ভ্যালেন্সিয়া আসছি। আইসা এখানে একটা কোম্পানিতে স্প্যানিশ কোম্পানিতে কাজ শুরু করলাম। তো তখন আমার মান্থলি ইনকাম ছিল €১৭০০-১৮০০ এরকম। তো পার মান্থ আমি তারে ৬৫,০০০-৭০,০০০ টাকা পাঠাইতে পারতাম। সংসারের খরচ বাদে তার যেটা ডিমান্ড, সে বলছে ৳১৫,০০০ মাসে লাগবে, ৳১৫,০০০ পাঠাইতাম। এরকম করতে ২০২০ সালে যখন করোনার লকডাউন শুরু হয়, তো হঠাৎ করে আমার মোবাইলে একটা নোটিফিকেশন আসছে। নোটিফিকেশন আসার পরে আমি দেখলাম যে আমার ওয়াইফের সাথে বিভিন্ন ধরনের অনৈতিক চ্যাটিং, তারপরে কিছু ছবি আছে আমার, আমার ওয়াইফের কিছু ছবি আছে, তারও কিছু ছবি আছে। অনেকগুলা চ্যাটিং দেখার পরে আমি কনফার্ম হইলাম যে এই ছেলের সাথে তার রিলেশন। আমি এগুলো দেখার পরে পরের দিন সকালবেলা আমি এই মেসেজগুলার স্ক্রিনশট দিয়া তার বড় বোন, বড় দুলাভাই, মেজো দুলাভাই এদের কাছে পাঠাইলাম। পাঠানোর পরে বললাম যে, "আপা দেখেন, আমি এখানে কষ্ট করতেছি আর সে এগুলা কি করতেছে।"
এরপরে আমি আমার ওয়াইফকে ফোন দিলাম। ফোন দিয়ে আমি বললাম যে, "এই লোকটার সাথে তোমার কি সম্পর্ক?" সে সাথে, সাথে আমারে অস্বীকার করলো। আমার কাছে বলে, আমি তো এই লোকরে চিনি না।" তখন আমি তারে এই স্ক্রিনশট গুলা পাঠাইছি যে, "এগুলা কি? আজকের পরের থেকে তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি।" এরপরে তার ফ্যামিলি সবাই মিলে আমার কাছে মাপ-টাপ চাইছে। আমিও চিন্তা করলাম আমার বাচ্চা ২ টা ছোট। ঠিক আছে, মানুষ তো একটা ভুল করতেই পারে। তো দেখি সে ভালো হয়েই যাক। আমি তারে মাফ করে দিলাম। মাফ করে দেওয়ার পর আমি তারে honestly আমি বলি আমি তারে খুব ট্রাস্ট করতাম। যে আর কিছু যাই হোক, অন্তত এই কাজগুলো তারে দিয়ে হবে না। এরকম একটা বিশ্বাস তার উপরে ছিল। ভাই আমি প্রতি সপ্তাহে তারে টাকা দিতাম। ৩০,০০০ বাংলাদেশী টাকায়। প্রতি সপ্তাহে ৩০,০০০ টাকা দিতাম। এভাবে টাকা দিতে, দিতে মানে একবারে অধৈর্য হয়ে গেছি। এরপরে আমি বললাম যে, "আমি এইভাবে টাকা দিতে পারব না।" তো একদিন আমার এসে ফোন দিয়ে বলল যে, "এরকম টাকা লাগবে।" আমি বলছি, "আমি আজকে দিতে পারব না, কালকে সকালে দেব।" তো যখন এই কথাটা বলছি সে আমার ভিডিও কল দিয়ে রাত্র তখন বাজে বাংলাদেশে ৩টা। আমার মেয়েটা ঘুমেছিল। ওই ঘুমন্ত অবস্থায় তারে বাইর শুরু করছে। "টাকা কেন দিবি না?" আমি বলছি, "আমি কালকে সকালে দিমু।" এই ডিফারেন্স এইটুকুই যে রাত্রে পাঠাইনি, সকালে দিব। আমার ঘুমন্ত মেয়েটারে মাইর শুরু করছে আমার ভিডিও কলে রাইখা। এরপরে আরেকদিন হয়েছে কি আমি এরকম সে বলছে টাকার কথা। আমি বলছি, "এখন বৃষ্টি পড়ে আমি যাইতে পারবো না।" বলছে, "না এখনই দিতে হবে।" এবার বৃষ্টিতে ভিজে আমি সাইকেল চালাই ১২ কিলোমিটার দূরে যাই তার টাকা পাঠাই আবার বৃষ্টিতে ভিজে আসছি। সকাল ৭টার সময় সে আমারে ফোন দিছে। ভিডিও কল দিছে। দিয়ে আমারে মানে অশ্রাব্য ভাষায় গালিগালাজ। যে আমি যেই ব্যাংকে যেয়ে ২ ঘন্টা দাঁড়ায় রইছি আমার ব্যাংক থেকে টাকা কেন দিল না? তোর ছেলের পিঠেই আজকে মাইরে ফেলাম। আমারে ভিডিও কল দিয়ে আমার ছেলের পিটাইতে, পিটাইতে ফ্লোরের সাথে শোয়াই ফেলাইছে। এরপরে আমি বাধ্য হইয়া থানার ওসি সাহেবকে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম যে, "স্যার আমার সাথে তো এরকম, এরকম ঘটনা ঘটতেছে। এখন আমি কি করতে পারি?" উনি তৎকালীন যে এসআই ছিল আমার বাসায় পাঠাই দিছে। বাসায় পাঠাই দিয়েছে যে, "বাচ্চার গায়ে যদি পরবর্তীতে হাত দেন আমরা আইনানুগ ব্যবস্থা নেব।" এ তো ওই সময় একটু মানে স্টপ ছিল আরকি। তারা এইভাবে টাকা দিতেছি। এখন সে বলতেছে যে, "যে টাকা আমি দিছি সে চলতে পারে নাই।" এখন একটা মফস্বল শহরে ২ টা বাচ্চা নিয়ে একটা মেয়ে চলতে কত টাকা লাগে? আর তার মার কাছে যখন বিচার দিছি সে বলছে, "তুমি সপ্তাহে দিছো ৩০,০০০ ওই টাকায় কি সংসার চলে?" এরপরে ভাই তার অত্যাচার সহ্য করতে, করতে আগস্টের ২৭ তারিখে আমি হার্ট অ্যাটাক করছি। আমার হার্টের ৯০% ব্লক হয়ে গেছে। সকাল ৭টার সময় সে ভিডিও কল দিয়ে আমার ছেলে-মেয়েরে সমালে পিটানো শুরু হইছে। ওটা দেখে আমি হার্ট অ্যাটাক করছি। হার্ট অ্যাটাক করার পরে হসপিটালে নিয়ে গেল। সেইখান থেকে আমার অপারেশন থিয়েটারে নিয়ে গেল। তখনও সে আমারে ফোন দেয়। তখন আমার অপারেশন চলতেছে। ২ ঘন্টা যাবত অপারেশন হইছে। আমারে ফোন দিছে, আমি ফোন রিসিভ করতে পারি না। যখন আমার আইসিইউর বেডে নিয়ে শোয়াইছে, বেডে শোয়ানোর পরে আমি তার কলটা রিসিভ করছি। রিসিভ করার পরে আমারে জিজ্ঞেস করতেছে, "এতবার ফোন দিতেছি, ফোনটা কেন ধরো না?" তখন আমি ক্যামেরাটা এরকম উপরে উঠাই দেখাইছি যে আমার এইখানে যে এই আপনার এনজিওগ্রামের যে তারগুলো এগুলা লাগানো। সে আমারে জিজ্ঞেসও করল না যে, "তোর কি হইছে?" সে বলতেছে, "সংসারে খরচ পাঠানোর কথা পাঠাইলো না?" এই কথা বলার পর আমি ফোনের লাইন কাটিয়ে দিয়ে তার ১৭০ ইউরো পাঠাইলাম। সে ওই টাকা নিয়া একটা প্রাইভেট কার ভাড়া কইরা তার ফ্যামিলি মেম্বারকে নিয়া খুলনা গেছে ঘুরতে। ৬০ গম্বুজ মসজিদ দেখতে, খানজাহানারী মাজার দিতে। সেইখানে যাইয়ে মনে করেন মানে পুরা একবারে কসমেটিক্স দিয়ে মেকআপ-টেকআপ কইরা ছবি তুললে ফেসবুকে পোস্ট দিতেছে। আর আমি আইসিইউর বেডে। ৫ দিন হসপিটালে ছিলাম। তো এরপরে বাসায় আসছি। ৫ দিন পর আল্লাহ রহমত করছে আমি বাইচ্চা গেছি। বাসায় আসার পরে আমার কাজ নাই। প্রতি সপ্তাহে ২ বার চেকআপের জন্য যাইতে হয় হসপিটালে। সেইখানে একটা খরচ। তারপরে খাওয়া-দাওয়ার পুরা মেনু চেঞ্জ হয়ে গেছে। মানে আমি টোটালি আমাদের বাংলাদেশী কোনো খাবার খাইতে পারতেছি না। সারাক্ষণ ফলের উপরে থাকতে হয়। ৩-৪ কেজি ফল কিনতে হয় প্রতিদিন। এদিকে খাবারের খরচটা বাইরে গেল, মেডিসিনের খরচটা বাইরে গেল, আবার ছেলে-মেয়ের খরচ তো আছেই। তো সব মিলাইয়া মানে আমার লাস্টে হলো ব্যাংক থেকে লোন নেওয়া শুরু করলাম আমি চলার জন্য। এখন দেখি লোনেও আমি কুলাইতে পারতেছি না। এরপরে এই অসুস্থ শরীর নিয়া মানে ফাঁকে, ফাঁকে যাই পলায়ে, পলায়ে কাজ করতে হয়। কারণ যদি অথরিটি দেখে ফেলায় যে আমি কাজ করতেছি তাইলে আমার ছুটি ক্যানসেল হয়ে যাবে। তখন আমার এই গভর্নমেন্ট থেকে যে সেলারিটা পাই এটাও বন্ধ হয়ে যাবে। এজন্য পালায়ে, পালায়ে কাজ করতাম। এরপরে তারে টাকা পাঠাইতাম। তো আমি তারে এই পর্যন্ত টাকা দিছি ৮০,০০০ ইউরো। ৮০,০০০ ইউরোর বর্তমান প্রাইস বলেছে ১,১২,০০,০০০ টাকা। সে ওই টাকাগুলা সে নিজের আরাম-আয়েশের পিছনে ব্যয় করছে। এরকম করতে, করতে পরবর্তীতে মানে লোকের মাধ্যমে জানলাম সে ৪০,০০,০০০ টাকা দেনা। অথচ আমি তারে কিন্তু অলরেডি ৮০,০০০ ইউরো দেওয়া শেষ। তারে আমি জিজ্ঞেস করছি যে, "এটা কিভাবে হইল? কেন হইল?" তখন সে আমারে বলে যে, "আমি তোর আওতায় নাই। আমার সাথে একটা ছেলের সাথে সম্পর্ক আছে। সেই ছেলেটা সৌদিতে থাকে। সে আমারে টাকা দেয়। ওইটা দিয়ে আমি খাই। তোর টাকা আমি খাই না। আর তোর আওতায় আমি আর থাকবো না।"
তখন আমি বলছি যে তুই যেহেতু আমার আওতায় নাই, আমি তোর আর আওতায় রাখতেও চাই না। আজকে থেকে যদি তুই আমার ঘরে থাকো তাহলে ছেলে মেয়ের মা হিসেবে থাকবি, আমার সাথে তোর সাথে কোনো বৈবাহিক সম্পর্ক থাকবে না, আমি রাখবো না। আর যদি না থাকো সেটা তোর মনের ব্যাপার। যদি চলে যাও তাহলে তোর কাবিননামা বহরানোর টাকা যা আছে আমি দিয়ে দিব। আর যদি ছেলে মেয়ের মা হিসেবে থাকো তাহলে আমি শুধুমাত্র থাকা এবং খাওয়ায় যে কয় টাকা খরচ হয় ওই কয় টাকা দেবো, এর থেকে 1 টাকা বাড়তি আমি দিতে পারবো না। এখন তোমার ইচ্ছা, তুমি যেটা করো। তার সাথে আমি 2 বছর ওই ওই ঘটনার পরে থেকে আমি 2 বছর কথা বলি না। যখন সে বলছে যে সে আমার আওতায় নাই, এরপর থেকে আমি আর তার সাথে ফোনে কথা বলি না। টাকা পয়সা লাগলে আমার মেয়ে আমারে ফোন দেয়, তখন আমি টাকা পাঠিয়ে দিতাম। আমি এই অসুস্থতার কারণে গত 3 বছর দেশে যাইতে পারিনি। গত আগস্ট মাসের 9 তারিখে আমি একটা প্লেনের টিকিট কাটছি যে আমি দেশে যাব। তখন সে বলছে যে আমি এসে গেলে আমার নামে নারী নির্যাতন মামলা করবে, যৌতুক মামলা করবে। তো আমি তার জন্য মানে মোটামুটি 50,000 টাকার জিনিসপত্র কিনছিলাম এখানে। আনুষঙ্গিক একটা মানুষ বিদেশ থেকে দেশে গেলে যেটা হয় আর কি। তা আমি ওইগুলো সব ফালাই দিছি, আমি আর রাখি নাই। এরপরে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে এর নিয়ে আর কন্টিনিউ করা যাবে না। এজন্য গোপনে 22 তারিখ সকালবেলা 6:30টায় যাই আমি বাংলাদেশে নামছি। নামার পরে ওইখান থেকে আমি বরিশাল আসছি। আমি ডিভোর্স রেডি করার পরে পরের দিন সকালবেলা আমার বড় ভাই উনি তারে ফোন দিল। ফোন দিয়ে বললো যে আমি বরিশালে আছি, তুমি ছেলে মেয়ে নিয়ে এখানে আসো আর তোমার একজন অভিভাবক নিয়ে আসো, দেখি বিষয়টা বিক্রি ব্যবসা করা যায় কিনা, তোমাদের কি প্রবলেম। তো সে বললো যে না, কাবে দরকার নাই, আমি একাই আসবো। তো সে শুক্রবার দিন আসলো, একজন লয়ারের চেম্বারে বসলাম। তার কাছে টাকা পয়সার হিসাবের ব্যাপারে সে অস্বীকার করতেছে যে আমি তার এত পরিমাণ টাকা দেই না, অথচ আমার কাছে টোটাল ইন্টারন্যাশনাল ব্যাংকিং ডকুমেন্ট আছে। আর ওই ছেলের সাথে তোমার কি সম্পর্ক? তুমি যে বললা যে তুমি আমার আওতায় নাই, এটা কেন? যখন এই ধরনের কথাবার্তা বলছি, বলার পরে একটা গালি দিয়ে বললে উঠলো যে এর সাথে আমি সংসার করবো না, এর সাথে ডিভোর্স রেডি করেন। আমার মেয়ে উঠে আমার জড়াই ধরে বললো কি যে আব্বু, তুমি আম্মুর কাছে টাকার হিসাবও চাবা না আর তারা কিছু বলবাও না। এখন ভাই আমার লাইফে আমার মেয়ে হয়েছে সবকিছু। এখন পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ মুখ থেকে যেইটা বলছে ওর জন্য আমি ওইটাই করছি। তার বলছে ঠিক আছে আম্মা, তুমি বলছো, আমি কোনো হিসাব চাবো না। আমার বড় ভাই বলছে যে তুমি যে এখনো যে 40 লাখ টাকা দেনা আছে, এটা তুমি প্রপার ডকুমেন্ট দেখাও যে আমার ভাইয়ের ছেলে মেয়ে অথবা তার পরিবার অথবা আমার ভাইয়ের কারণে তুমি দেনা হয়েছে, তাইলে এই টাকাটা আমরা পরিশোধ করতে বাধ্য। প্রপার একটা ডকুমেন্ট তুমি আমারে দেখাও, আমরা টাকা দেবে। এই কথা বলার পরে সে বলল যে এত কিছু আমি শুনতে চাই না, আপনি ডিভোর্স পেপার রেডি করেন, আমি তার সাথে সংসার করব না। তখন ডিভোর্স পেপারটা নিয়ে আসছে। পরে ডিভোর্স পেপারে যখন সই করতে যাবো, আমার মেয়ে আমার হাত থেকে কলম টাইনে নিয়ে গেছে, নিয়ে টেবিলের উপরে রেখে দিল। তখন আমার ভাই বলছে যে তোমরা ঠিক আছে সবাই মিলে বাড়ি যাও, বাড়ি যেয়ে থাকো, সব ঝামেলা শেষ। এরপরে তাদেরকে নিয়ে আমি বাড়িতে চলে আসলাম। তো রাতে আর আমার সাথে আর কোনো কথাবার্তা হয় না। আমি সামনের রুমে শোয়া, উনি ভিতরের রুমে শোয়া। ওইখানে বসে সে একটা ছেলের সাথে রাত 1টা পর্যন্ত কথা বলছে, আমি তখনও কিছু বলিনি। এরপরে যাও ওইখানে আবার একটা গ্যাঞ্জাম হওয়ার পরে আমার ছেলে মেয়ে রাইকে সে চলে আসছে। এরপরে আমার মেয়ে মুখ খুলছে, বলছে যে আব্বু, প্রথম যে ছেলেটার সাথে সম্পর্ক করতো পাবনার যে ছেলেটা, 2021 সালে উনি পাবনা পর্যন্ত যে এই ছেলের সাথে একদিন এক রাত্র কাটাই আসছে এবং 2023 সাল পর্যন্ত তার সাথে রিলেশন ছিল এবং সে বিভিন্ন ধরনের ছবি টবি, অনৈতিক ছবি, নুট ফটো টটো পাঠাইতো। যখন আমার মেয়ে বাধা দিছে, আমার ছেলে যখন বাধা দিছে, আমার মেয়ের চুল ধরিয়া আশ্রাইছে। তো এরপরে আমি তারে শুধু ফোন দিয়ে এইটুকুই বলছি যে তুমি এই গত 7 বছরে কি করছো না করছো সবকিছু আমি শুনছি, আমি সব জানছি। মেয়ের লাইফের সাথে সবকিছু চাপা রাইখা তুমি যদি সংসার করতে চাও তাহলে তুমি আমার এলাকায় আসো, আসার পরে এখানে সংসার করো। আমি তোমার প্রতি মাসের খরচ আমি তোমারে পাঠাই দেব, কিন্তু ওই অসুস্থ পরিবেশে আমি আর আমার ছেলে মেয়েরে পাঠাবো না। তখন সে আমারে বলছে যে আমি আসবো না। ভালো, আসবে না। এখন আমি যে ছেলে মেয়েরে স্পেনে নিয়ে আসবো, সে এনওসিতে সাইন করবে না, সেজন্য আরো 20 লাখ টাকা দাবি করে। এই হচ্ছে অবস্থা। এখন ডিভোর্স লেটার রেডি করে রাখছি। এখন মাঝে মাঝে যে মেসেঞ্জারে ফোন দিয়ে আমারে হুমকি দেয়, আমার ছেলে মেয়েরে ফেলাবে। তো এই ধরনের হুমকি দামকি দিতেছে। ছেলে মেয়ে নিয়ে আমি বরিশালে একটা ফ্ল্যাট কিনা ওই ফ্ল্যাটে রেখে আসছি। ওদের দেখাশোনা করার জন্য 3জন কাজের লোক রাখছি। ইভেন বাসায় 7টা সিসি ক্যামেরা লাগাই। এখন ওই সিসি ক্যামেরা দিয়ে আমি দেখি আমার ছেলে মেয়ে কি করে। আমার রেসিডেন্স কার্ডের মেয়াদ আছে আগামী মার্চের 30 তারিখ পর্যন্ত। আমি যদি একটা মামলা তার নামে ওই মুহূর্তে বাংলাদেশে থেকে করতাম,
সে আমার নামে একটা কাউন্টার মামলা করত। যখন সে কাউন্টার মামলাটা করত, যখন শুনতো যে আমি ইউরোপে থাকি, স্পেনে থাকি, তখন সে আমার ইমিগ্রেশনটা বন্ধ করে দিত। আমার কার্ডে মেয়াদ নাই, আমি 6 মাসের ভিতরে বা দেশের যে অবস্থা 6 মাসের ভিতরে আমি প্রুফ করতে পারতাম না যে আমি নির্দোষ। ঠিক আছে, সুতরাং আমার এখানে আসাও বন্ধ হয়ে যেত। এই কারণে আমি অভিযোগ দিছি। অভিযোগ বলতে সে আমার ছেলে মেয়েদের হুমকি দিতেছে এবং ছেলে মেয়ে যে এখানে আসবে সেই এনওসিতে সে সই দেবে না। এখনো আমি ডিভোর্স লেটারটা পাঠাই নাই, তার জন্য আমি অপশন রাখছিলাম যে সে আসুক। কারণ আমার আমার মেয়ে তো বড় হইতেছে, পরবর্তীতে যখন সমাজে সে চলাফেরা করবে তখন তো মেয়ে তো একটা বাজে কথা শুনতে হবে। সে আমার এইভাবে বলে যে আমি যাব না, ওই সময় আমার এখন আর নাই। তো এজন্য এখন সিদ্ধান্ত নিছি আর কি, ডিভোর্স লেটারটা পাঠাই দিব। সে আমার ছেলে মেয়ের লাইফ শেষ করে দিছে। আমার গত 7টা বছরের ইনকাম সব নিয়ে গেছে। আমার এক পা হইলো কবরের ভিতরে অলরেডি।